টাকা পয়সা খেলা চলছে, এটা দাঁড়ান শুভেন্দু অধিকারী থেকে বেশি আমি করতো, কিন্তু এই চোর চিটিং বাজ কোটি কোটি টাকার খাওয়ার সব টাকায় বিক্রি হচ্ছে। এই অর্জুন সিংকে কেন দেওয়া হচ্ছে? কেন অর্জুন সিংকে দেওয়া হচ্ছে? থেকে বড় বাগ আমি আমরা বিশ্বাস ছিল যে 2017 মানে উত্তরপ্রদেশের সরকার গঠন করেছে এই সুনীল বনসল, এখানে এসে পুরো টাকা পয়সা খেলা চলছে। এটা দাঁড়ান না, এই শ্রমিক ভট্টাচার্য আমরা ভাবছিলাম সরস্বতী পুত্র, এ জানে না কে খাচ্ছে। যে 3 বার 4 বার 5 বার ইলেকশন হারছে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। সঞ্জয় সিংকে দক্ষিণ হাওড়া থেকে বালিতে নিয়ে নেওয়া হয়েছে। ভাই কবির শঙ্কর বল 2021-এ হেরেছে, আবার বিধানসভা হারার পরে তারপরে লোকসভা টিকিট দেওয়া হয়েছে। তারপরে দিলীপ সিং 2021-এ হারার পরে 4 বছর 7 মাস ছিল না দলে, আর তারপরে ও প্রত্যেকবার বলতো আমি টিকিট পেয়ে গেছি। যেদিন এলো 5 মাস বাকি ছিল ইলেকশন, ও বললো আমি টিকিট পেয়ে গেছি। মানে ওর এত ক্ষমতা যে টাকাতে আমি টিকিট কিনে নেবো। আমার মতন যতজন দেখছে পশ্চিম বাংলার 100-র মধ্যে 80% বিজেপি কার্যকর্তা বলবে হরিয়া তোমাকে পুলিশ জানাই, কারণ আমাকে লোক জানে পাগলের মতন খেটে। এই শুভেন্দু অধিকারী থেকে বেশি আমি করতে হয়। শুভেন্দু অধিকারী বড় মাপের নেতা, তাই এসে গেছেন ওনার। আজকে আমি এখানে বাধ্য হই, আমার মতন ছেলে বিজেপির বিরুদ্ধে কথা বলছি না। আমি বিজেপিকে ভালোবাসতাম, বাসি, সারা জীবন বিজেপি করবো, নির্দলেও লড়বো, তাও বিজেপি করবো। কিন্তু এই চোর চিটিং বাজ কোটি কোটি টাকার খাওয়ার সব টাকায় বিক্রি হচ্ছে। আগে 144 মধ্যে আগে যে 144টা যা মানে টিকিট ডিক্লেয়ার হয়েছে তার মধ্যে কাছাকাছি ঠিক ছিল, কিন্তু এখন যা হয়েছে পুরো বিক্রি। এই অর্জুন সিংকে কেন দেওয়া হচ্ছে টিকিট? কেন অর্জুন সিংকে দেওয়া হচ্ছে? কত বড় বাগ, ওর থেকে বড় বাগ আমি। আমাকে সিকিউরিটি দাও, পাকিস্তানে ঢুকে যাবো। অর্জুন সিং উনি টিকিট পেয়েছেন, ওখানে কুন্দন সিং ছিল টিকিট পায়নি। জগদলে প্রিয়াঙ্গু পান্ডে টিকিট পায়নি। আইপিএস আইএস, আরে আইপিএস আইএস নিজের জায়গাতে হবে, রাজনীতি ক্ষমতা নেই। যতই বড় পড়াশোনা হোক, রাজনীতি আলাদা। আমি চাপতারি থেকে এসেছি। 2021-এ দিলীপ সিং ওখানে লড়েছিল, 30,000 ভোট থেকে হেরেছিল। হারার পরে 4 বছর 7 মাস গোটা পশ্চিমবাংলায় আমি টিকিট পেয়ে গেছি। ও তো 7 মাস আগে টিকিট পেয়ে গেছে। আমি এতগুলো কেস খেয়েছি, প্রচুর মার খেয়েছি আমরা। আমার নাম হরি বিশ্বাস। আজকে এই ভিডিওটা তো দেখলেন, কি বোঝাতে চেয়েছি। কিছুদিন পরেই ভোট শুরু হয়ে যাচ্ছে, 2026-এর বিধানসভা ভোট পশ্চিমবাংলায়। এই ভোটে জেতার বিজেপির পরিকল্পনা তথা চক্রান্ত, ভোটে জেতার চক্রান্ত, সেটাই তুলে ধরছি আপনাদের সামনে। কিভাবে চক্রান্ত করে জিতবে এরা, মানুষের ভোটে জিতবে না। এরা যে ভোটে জিতবে, চক্রান্ত করে জিতবে, মানুষের ভোটে না। তারই কিছু উদাহরণস্বরূপ এই ভিডিওতে তুলে ধরছি। তার পূর্বে একটি ভিডিও দেখলেন, কি বুঝলেন? যাই হোক, সে কথায় পরে আসছি। আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, এবং যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন, আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আশা করি আপনারা পাশে থাকবেন এবং এইভাবেই সহযোগিতা করবেন। আমি প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর ভুল ত্রুটি আপনারাই তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে। ভালো করলে ভালো বলবেন, খারাপ করলে অবশ্যই খারাপ বলবেন। যাই হোক, তো প্রথমেই একটি ভিডিও দেখলেন। ভিডিওতে কি দেখলেন? বিজেপির নেতা তাদের পার্টির উচ্চ নেতৃত্ব সম্বন্ধে চোর, চিটিংবাজ, জালিয়াতি, কোটি টাকার স্ক্যামের কথা বলছে। তো বিজেপির সম্বন্ধে কিন্তু তাদের দুর্নীতির কথা তৃণমূল বলছে না, জনসাধারণ বলছে না, বলছে কারা? একই পার্টির নেতারা। এর পূর্বেও দেখেছেন আপনারা যে বর্ষিয়ান নেতা তথাগত রায় থেকে শুরু করে সেই কামিনী কাঞ্চনের গল্প থেকে শুরু করে দিলীপ ঘোষ, প্রত্যেকটা নেতার দৈনন্দিন চরিত্র, তাদের কিভাবে তারা ভোটে যেতে কি করে, কি মানুষের স্বার্থে কাজ করে, তারা এখানে ভোগবিলাস করতে এসছে, তারা এখানে কাজ করতে আসেনি, নিজেদের স্বার্থে বলেছে। শুধু দিলীপ ঘোষই না, বহু নেতারাই, বিজেপির মুখোশ খুলে দিচ্ছে তাদের দুর্নীতি। তা সত্ত্বেও এরা শাসক দলের বিরুদ্ধে ভোট চাইছে এবং হুঁকার দিচ্ছে আমরা 2026-এ ক্ষমতায় চলে এসেছি। তার কারণটা কি? এই যে এদের এত আত্মহংকার কোথার থেকে আসছে? যেখানে কর্মীরা তাদের ক্যান্ডিডেট মেনে নিচ্ছে না, প্রত্যেকটা ক্যান্ডিডেটের সম্বন্ধে দুর্নীতিগ্রস্ত এবং নানা রকম কেলেঙ্কারি তুলে ধরছে কারা? প্রত্যেকটা বিধানসভার কর্মীরা। তাহলে এদেরকে ভোটে কে জেতাবে? সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে এটা। আপনাকে এটা বুঝতে হবে, যেখানে দলে দলে প্রত্যেকটা বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভার থেকে বিজেপি ছেড়ে সব কর্মীরা দল। এবার দেখুন, একটা কথা বলছি,
কোনো বিজেপির বড় নেতা কিন্তু আসছে না তৃণমূলে, আসছে কারা? কর্মীরা, সমর্থকরা। তারা কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলের হাত ধরছে। তাহলে ভোট কারা দেয়? নেতা কিন্তু ভোট দেয় না, নেতা ভোট করায়। আর ভোট দেয় কর্মীরা, জনসাধারণ। এই জনসাধারণই হচ্ছে সমর্থক বা কর্মী। তাহলে তারা যখন বিজেপি ত্যাগ করে তৃণমূলে চলে আসছে, তা সত্ত্বেও এই বিজেপির এত আত্মহংকার, এত আত্মবিশ্বাস আসছে কোথার থেকে? এদের এই আত্মবিশ্বাসের পিছনে রয়েছে একটাই গল্প: ইভিএম হ্যাক, ভোট চুরি, প্রশাসন দিয়ে ভোট মানুষকে না দিতে দেওয়া, এদের লোককেই শুধু বেছে বেছে ভোট দেওয়া, এবং ভোট চুরি। সব থেকে বড় কথা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। এটাই হচ্ছে এদের মেন শক্তি। তো এই শক্তি রুখে দিতে গেলে যারা শাসক দলের রয়েছেন তাদের প্রত্যেকটা কর্মীর একটা জিনিস, তাদের নেতা থেকে কর্মীর একটা জিনিস খেয়াল রাখতে হবে: প্রত্যেকটা মেশিনের পাশে ভিভিপ্যাটের যে বাক্সটা থাকে, আপনি বোতাম টেপার সাথে সাথে একটা স্লিপ সেখানে জমা পড়ে। সেই স্লিপে আপনি যে প্রতীক চিহ্নটায় হাত দিয়েছেন, সেই চিহ্নটা তাতে আসছে কিনা এটা আপনাদেরকে ফলো রাখতে হবে। প্রত্যেকটা ভোটদাতাকে বলে দিতে হবে যে আপনি ভোট দিতে গেলে আপনার ভিভিপ্যাটটি ফলো করবেন। যদি অন্য কোনো রকম হয় সেখানেই ভোট বন্ধ করে অবজেকশন জানাতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে, যখন ভোট গণনা কেন্দ্রে, এবার আর আশা করি লোডশেডিং হবে না, লোডশেডিং করতেও দেওয়া যাবে না, কিন্তু সেদিক দিয়ে নয়তো শাসক দল সজাগ থাকবে। কিন্তু যে মেশিনে দেখবে একতরফা বিজেপির ভোট হচ্ছে, সেই মেশিনের সাথে যে ভিভিপ্যাট এর বাক্সটা রয়েছে তার সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলেই এদের ভোট চুরি রোখা সম্ভব। না হলে এদের কাছে ইভিএম হ্যাক করাটা কোনো ব্যাপার নয়। এটা সবারকেই ভাবতে হবে, বুঝতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, এই এসআইআর এর নাম করে এরা কিন্তু এসআইআর দেশের স্বার্থে, জনসাধারণের স্বার্থে এই এসআইআর করেনি। এই এসআইআরটা করেছে এদের ভোটে জেতার একটা পরিকল্পনা। তার একটা জলজান্ত উদাহরণ দিই। যেখানেই যেসব বিধানসভায় তৃণমূল প্রার্থীরা বিশাল অঙ্কের ভোটে জিতেছে, সেই সব বুথগুলোতে, সেই বিধানসভার বুথ যেখানে একতরফা প্রায় বেশিরভাগটাই ভোট পড়েছে তৃণমূলের পক্ষে, সেই বুথে গিয়ে দেখুন ভোট অনেক ডিলিট করেছে, অনেক ভোটারদের ডিলিট করেছে এবং অ্যাড জুডিশিয়ালে রেখে দিয়েছে তাদেরকে। এর কারণ হচ্ছে একটাই, কারণ ওই ভোটগুলোতে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। অতএব ওখানটায় যদি 50,000 ভোটে জিতে থাকে ওখানকার তৃণমূল প্রার্থী, মিনিমাম 40 থেকে 50,000 ভোট মাইনাস করে দাও। এবং কোন বুথগুলো ধরে ধরে বেশি মাইনাস করবে, কারণ একতরফা তো আর মাইনাস করা যায় না, কে তৃণমূলের ভোটার কে বিজেপির ভোটার এটাও বোঝা মুশকিল। তাহলে কি করতে হবে? যে বুথে 1000 ভোট আছে সেখানে 800 ভোটই তৃণমূল পেয়েছে, সেখান থেকে তুমি 500 নাম কেটে দাও। এইভাবে ইলেকশন কমিশনারকে নির্দেশ দিয়েছে এবং ইলেকশন কমিশনার সেই নির্দেশ অনুসারে কাজ করে যাচ্ছে। তার কতগুলো উদাহরণ দেই। শাসক দলের নেত্রী সুপ্রিম কোর্টে গিয়ে যতগুলো রায় বের করেছিল, একটা রায় বহলতবি রাখেনি এবং মানুষের প্রয়োজনে, মানুষের স্বার্থে সেই রায়গুলো কিন্তু ব্যবহার করেনি ইলেকশন কমিশনার। শুধু করছি, করব, দেখছি, দেখব হচ্ছে। প্রত্যেক সপ্তাহে লিস্ট বেরোবে। এই 26,000 জুডিশিয়াল থেকে নাম বেছে নেওয়া হয়েছে, 27,000 বেছে নেওয়া হয়েছে, আজ লিস্ট বেরোবে, কাল লিস্ট বেরোবে, এই করছে। এই করতে 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 কিন্তু ভোটের দিন অবধি টেনে নিয়ে যাবে। কি বলছে? ভোটের আগের দিন অবধি ভোটের কাজ সংশোধন হতে থাকবে, ভোটার লিস্ট সংশোধন হতে থাকবে। আর যে আপনি ভাবুন, ভোটের আগের দিন আপনার নামটি সংশোধন হলো আর আপনার সাথে সাথে ভোট দেওয়ার পারমিশন আপনার বাড়িতে চলে আসবে। এটা সম্ভব? মানুষকে কতটা বোকা বানাচ্ছে এই বিজেপি তথা ইলেকশন কমিশনার। এটার থেকে মানুষকে সজাগ থাকতে হবে, মানুষকে বুঝতে হবে। আর যারা মনে করছে বিজেপি আসলেই লম্ফঝম্প, আমাদের সুখের দিন চলে আসবে, চাকরি চলে আসবে, একদম মানে স্বর্গ সুখ দেখব, তারা ভাবুন একবার, যারা ক্ষমতায় আসতে পারেনি এখনো, তারা এত দুর্নীতিতে জড়িত, কোটি কোটি টাকা দিয়ে টিকিট বিক্রি করছে। আচ্ছা ভাবুন তো, একটা লোককে যদি 2 কোটি টাকা নিয়ে, এর আগেও এই গল্প চলেছে 2021-এ, এবারও চলছে, যদি কোনো ক্যান্ডিডেটের থেকে 2 কোটি নিয়ে তাকে একটি টিকিট দেওয়া হয়, তাহলে সহজ ভাষায় বলি, সাধুতা দেখিয়ে লাভ নেই। সেই বেচারা ভোটে দাঁড়িয়ে আগে কি জনসাধারণের কাজ করবে, না তার 2 কোটির জায়গায় 4 কোটি তোলার ব্যবস্থা করবে। কারণ ডবল ইঞ্জিন সরকার হলে সে 4 কোটি কেন 20 কোটি মেরেও যদি ঘরে নেয়, কোনো তদন্ত হবে না, কোনো ব্যাপার না, কোনো সাসপেন্ড হবে না, তার বিরুদ্ধে কোনো বিচার হবে না। এই হবে ডবল ইঞ্জিন। তাও সবাইকে বুঝতে হবে, সকল মানুষকে বুঝতে হবে ডবল ইঞ্জিন সরকার হলে কি হতে যাবে। ডবল ইঞ্জিন সরকার হলে একটা জিনিসই হবে, লুটে পুটে খাও আর মানুষের বাক স্বাধীনতা কেড়ে নাও। কোনো বিচার, কোনো কিছুই হবে না। কে কার বিরুদ্ধে বিচার করবে?
আজকের যারা লম্পজম্প করছেন তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে জড়িয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস স্বাধীনতা কেড়ে নিয়েছে, না না বন্ধু, তৃণমূল কংগ্রেস আপনাকে স্বাধীনতা দিয়ে রেখে দিয়েছে। আপনি যখন তখন তৃণমূলেরও বদনাম করতে পারছেন, বিরোধীদেরও বদনাম করতে পারছেন রাস্তার মাঝখানে চিৎকার করে। এইটাই আপনার বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতা হারাবার যদি ইচ্ছে হয় তাহলে আপনারা যাকে পছন্দ তাকে নিয়ে আসবেন। দ্বিতীয়ত কথা, একটু ভাববেন, ভোট শুধু এই নয় যে আপনি নেতার স্বার্থে দিচ্ছেন, আপনি 5 বছরে একবারই অধিকার পাবেন এই ভোটটা দেওয়ার, একটা সরকার চেঞ্জ করা বা একটা সরকারকে রেখে দেওয়া। এই সরকারের আমলে দুর্নীতি কিছু হয়েছে, যারা দুর্নীতি করেছে সেগুলোকে পচা মাল ভেবে কিন্তু দল থেকে সাইড করে দিয়েছে। এবং হ্যাঁ, আপনারা বলতে পারেন যে অনেকে গরু চুরির মামলায় জেল খেটে এসছে, অমুকের জেল খেটে এসছে, একটারও কিন্তু তার কোনো রকম প্রমাণপত্র সাবমিট করতে পারেনি সিবিআই বা ইডি। যদি করতে পারত তাহলে তারা আজকের বাইরে থাকতো না। এর থেকেও পাহাড় সমান দুর্নীতি রয়েছে বিজেপি পার্টিতে, তার কিন্তু কোনো রকম বিচার হচ্ছে না বা কোনো রকম কেউ আঙ্গুল তুলতে পারছে না। কারণ যেখানেই যে রাজ্যে বিজেপি শাসিত হয়েছে সেটা একক নায়কতন্ত্র হয়ে গেছে। যদি একক নায়কতন্ত্র চান তাহলে আপনারা অবশ্যই বিজেপি গভর্নমেন্টকে ভোট দেবেন, বিজেপির নেতাদের ভোট দেবেন এবং ভারতীয় জনতা পার্টিতে ভোট দেবেন। একক নায়কতন্ত্র থেকে যদি বাঁচতে চান, আপনার বাক স্বাধীনতা রাখতে চান, আপনার বক্তব্য আপনি যদি জনসাধারণের মাধ্যমে, থানা পুলিশ প্রশাসনের মাধ্যমে ধরে রাখতে চান, তাহলে আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। এটা আমার কথা নয়, মিলিয়ে দেখবেন কথাটা কতটুকু সত্যি, কথাটা কত মিথ্যে। আপনারা দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাদেরকে বিহারে 10,000 টাকা করে দিয়েছে তাদের ভোট নিয়েছে, তাদেরই যখন ঘরবাড়ি ভাঙছে, মহিলারা যখন প্রতিবাদ করছে তাদেরকে পুলিশ লাঠিপেটা করছে। মহিলাদের এই রাজ্যে যদি মহিলাদের উপর এইভাবে দিবালোকে সবার সামনে মহিলাদের, বয়স্ক 60-70 বছরের মহিলাকে পুলিশ পেটাতো, তাহলে ভাবুন এখানে কি হতো। যেসব বিজেপির বন্ধুরা রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, তারা তো লাফাতোই, সন্তুপানের মতন লোক, জর্দা পান খেয়ে লাফিয়ে লাফিয়ে বকবকানি শুরু করে দিত। মানুষ শুনুক তার না শুনুক তার বক্তব্য, গালাগাল দেওয়া, তাদের উল্টো পাল্টা বক্তব্য এর আগেও শুনেছেন। আমরা ছোটোবেলার থেকে পড়ে এসেছি, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান অনেক শুনেছি, কাজী নজরুলের কবিতা পড়েছি এবং সেইভাবেই আমরা একে অপরের সাথে মেলবন্ধন করে চলেছি। কিন্তু এরা সেই ডিমের থেকে কুসুম ভাগ করতে শুরু করে দিয়েছে, এটাকে যেন ডিম ভেবে নিয়েছে। এবং সেই প্রচারকের দেখেছেন কিভাবে প্রচার করতে, কিভাবে সংবাদ চালাতো, কারণ ওটা হচ্ছে গদি মিডিয়া, কেনা মিডিয়া। এরা একটা জিনিস জানবেন, বিজেপি কিন্তু মানুষকে বা জনসাধারণকে, সাধারণ মানুষকে মান্যতা দেয় না। তাদের জন্য আছে বড় বড় বিজনেসম্যান, সেই সব আদানি আম্বানি, তাদেরকে ভারতবর্ষের সব ব্যবসা তাদের হাতে তুলে দিয়েছে, ভারতবর্ষটাকে তাদের হাতে তুলে দিয়েছে। তারা ছিনিমিনি খেলছে, তাদের লোন নেওয়াতে যখন কোনো ব্যাংক দেওয়ালিয়া হয়ে যাচ্ছে সেই টাকা সরকার ভরছে, কিন্তু কোনো জনসাধারণের জন্য প্রকল্প নেই, কোনো সাধারণ মানুষের জন্য কোনো রকম ছাড় নেই, কোনো লোনে ছাড় নেই, কিছু নেই। কিন্তু বহু শিল্পপতিদের লাখো কোটি কোটি টাকা এই মোদী সরকার ছেড়ে দিয়েছে। আর এক গল্প, যে হিন্দুদের গল্প, আগেও বলেছি, হিন্দুত্বের গল্প তো দেখেছেন। যেই মুহূর্তে বাংলাদেশে সনাতনী ভাইকে জীবন্ত ঝুলিয়ে পেটাচ্ছে, পিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, সেই মুহূর্তে ওই ইউনিট সরকারকে বাংলাদেশ ডেভেলপের স্বার্থে মোদী সরকার 60 কোটি টাকা অনুদান দিচ্ছে। এরকম বহু নজির আছে, সেটা বড় কথা নয়। আজকের বড় কথা হচ্ছে এই যে এদের ভোট চুরি, এটা কিন্তু রুখে দিতে হবে। রাহুল গান্ধী কিন্তু সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে এই প্রচারটা করেছে, বিজেপি ভোটে জিতছে ভোট চুরি করে, এবং সে কোথার থেকে জিতেছে, এখানে রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে। কিন্তু দিল্লি থেকে শুরু করে যেসব শহরগুলিতে ভোট হয়ে গেছে সেখানে বিদেশিরা এসে ভোট দিচ্ছে এবং একই মহিলা 10 কেন্দ্রে ভোট দিচ্ছে। সেবেলা রোহিঙ্গাও দেখছে না, সেবেলা কোনো রকম বিচার হচ্ছে না, সেই ভোটার লিস্ট থেকে তার নামটাও বাদ যাচ্ছে না, এবং সে তখন বৈধ ভোটার হিসাবে 10টা বুথে একজন মহিলাই ভোট দিচ্ছে। কোনো এক ফ্যামিলিতে দেখেছেন 150-200 ভোটার, অথচ তার টোটাল ফ্যামিলিতে 5 জন, অথচ তার নামে একজনকে বাবা বানিয়ে 150-200 লোকে ভোট দিচ্ছে। সেখানে কিন্তু এসআইআর হচ্ছে না, সেখানে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না। যত কিছু না রোহিঙ্গা কোথায়? পশ্চিমবাংলায়। তো এসব হচ্ছে হাওয়া ছড়ানো, হাওয়া তৈরি করা। বহু বৈধ ভোটারের নাম কিভাবে কেটেছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এবং কোনো বিজেপি ভাই বা জনতা পার্টির সমর্থক ভাই, আমার বাঙালি ভাই এবং পশ্চিমবাংলার বাসিন্দা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে একবার বুকে হাত দিয়ে বলুন, আপনার ফ্যামিলির কারো বৈধ ভোটার তাকে নাম কেটে দিয়েছে, এটা কি ঠিক করেছে? কিন্তু এরা দেখুন চক্রান্তটাকে কিভাবে করেছে। এসআইআর এর পূর্বে যতগুলো পশ্চিমবাংলার এমপি, এমএলএ, তাবর নেতা, বিরোধী দলনেতা কি বলেছিলেন আপনাদেরকে? একটি হিন্দুর ভোটার
এর নাম বাদ যাবে না। যদি সে 2 বছর আগেও বাংলাদেশ থেকে এসে থাকে, যদি আফগানিস্তান থেকে এসে থাকে, যদি পাকিস্তান থেকে এসে থাকে, তবু কোনো হিন্দু ভোটারের নাম কাটা যাবে না। কিন্তু আমরা কি দেখলাম পরোক্ষভাবে, যখন এসআইআর এর লিস্ট বেরোলো, প্রত্যেক ভোটার লিস্টে দেখলাম অধিকাংশ হিন্দু ভোটারদের নাম কাটা গেল এবং বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে গেল। কি করে হলো কোনো কৈফিয়ত নেই। এবং যখন মিডিয়া সেই ইলেকশন কমিশনারকে প্রশ্ন করছে, স্যার এসআইআর তো হলো, ভোটার লিস্ট আপনি বের করলেন, তাহলে রোহিঙ্গার লিস্টটা কোথায়, কতজন রোহিঙ্গার নাম, বলছে ওই রোহিঙ্গা ফোহিঙ্গা দেখার কাজ আমার নয়। ভাবুন কত বড় চক্রান্ত। তাই বলছি সবাই সতর্ক থাকুন। ভোটের দিন আপনার ইভিএমের প্রতি ফলো রাখুন, ভিভিপ্যাটের দিকে ফলো রাখুন। ভোট চুরি কিন্তু মাস্ট। এবং এই যে আজকের যেখানেই প্রার্থী দাঁড় করিয়েছে সব ম্যাক্সিমাম ওদের 294টা প্রার্থীর বিরুদ্ধে 200টা ক্যান্ডিডেটের বিরুদ্ধে দলীয় কর্মীরা প্রতিবাদ করছে, রাস্তায় নামছে, পার্টি অফিস ভাঙচুর করছে, তাদের নামে কেসা বলছে যে 2বার 3বার করে হেরে যাওয়া, নানা রকম দুর্নীতির সাথে যুক্ত হওয়া, একই ফ্যামিলিতে বাপ বেটাকে ক্যান্ডিডেট করা, একই ফ্যামিলিতে 3-4 জনকে ক্যান্ডিডেট করা কি করে হচ্ছে। এডুকেটেড পার্সন লোক, ভালো লোক, স্বচ্ছ লোক, দীর্ঘদিন বিজেপি করে আসা লোক, তাদের কেন তাদের ভোটার ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট করলো না বিজেপি? কোনো রকম কর্ণপাত করছে না, কারণ কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এই টিকিট বিলিতে। অতএব ভাবুন, যারা টিকিট বিলিতেই কোটি কোটি টাকা লেনদেন করতে পারে, তারা কত বড় চক্রান্ত করতে পারে। মানুষের ভোটাধিকার যারা কেড়ে নিতে পারে, জনগণের কণ্ঠ যারা রোধ করতে পারে, তারা ভোট চুরিতে কত বড় চক্রান্ত করতে পারে। তাই এই চক্রান্ত থেকে সাবধান থাকুন এবং এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং প্রতিবাদ করুন এবং নিজে সজাগ থাকুন। প্রত্যেক বাঙালির উদ্দেশ্যে আমার এই কথা। যদি কোনো বিজেপি ভাইও হয় তাকেও বলছি, তারও ক্ষেত্রে আপনি ভোটার, আপনার ভোট আপনি প্রয়োগ করুন, অন্যকেও দিন, কিন্তু কোনো রকম হামলা, কোনো রকম ঝামেলা, ঝুট ঝঞ্ঝাটে কেউ জড়াবেন না। সুস্থ মস্তিষ্কে ভোট দিন, কারণ ভোট আপনার গণতন্ত্র অধিকার। এবং একটা কথা, কারো সাথে কোনো রকম ঝুট ঝামেলায় জড়াবেন না। তার কারণ হচ্ছে একটাই, জীবনটা আপনার, আপনি বেঁচে থাকলে আপনার মা তার সন্তানকে পাবে, আপনার মায়ের আপনি সেবা করতে পারবেন এবং আপনার মা আপনার ভরসায় আপনার মুখ দেখার জন্যই সারাদিন সে পৃথিবীর বুকে বেঁচে থাকে। তাই সেই আশা থেকে তাকে বঞ্চিত করবেন না, কারণ আপনার মায়ের কাছে আপনিই হচ্ছেন অমূল্য ধন। অতএব নিজের প্রতি যতটা খেয়াল রাখবেন, ভোট দিতে গিয়ে কোনো পার্টির দালালি করতে গিয়ে এমন করবেন না নিজের জীবনহানি না হয়। এবং জানবেন যে পার্টির নেতাদের এই ধরনের চরিত্র, তারা যারা জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারে নিজেদের স্বার্থে, তারা বহু কিছু করতে পারে। অতএব সতর্ক থাকুন এবং সজাগ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং দেখছেন প্রত্যেক জায়গায়, হয়তো আজকের আমাকেও আপনি চটিচাটা বলছেন ওখান থেকে, কিন্তু একবার ভাবুন, আমি বললে খারাপ যদি লাগে, আমি নয়তো বিরোধী হয়ে বলছি, কিন্তু একটা ভাবুন কারা বলছে এই পার্টির সম্বন্ধে। বিজেপিরই কর্মকর্তা, বিজেপিরই কর্মীরা, বিজেপির নেতারাই একে অপরের বিরুদ্ধে কাদা ছুটছে এবং তাদের দুর্নীতিগুলো মানুষের সামনে নিয়ে আসছে। এত দুর্নীতি তারাই খুলে সেই ক্যান্ডিডেটকে কি করে জেতাবে একবার ভাবুন। এটাই হচ্ছে বড় প্রশ্ন। তাহলে এদের বিরুদ্ধে যদি এত অ্যালিগেশন থাকে, তাহলে তারা কিন্তু মানুষের ভোটে জেতা সম্ভব না। যেখানে প্রতিদিন হাজার হাজার কর্মী কোথাও না কোথাও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে, সেখান থেকে কি করে সম্ভব? সিপিএম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস, সিপিএম, বিজেপি, কংগ্রেস, 3টে দল থেকে অনবরত আজকে 2-3 মাস ধরে সব মানুষ তাদেরকে ছেড়ে তৃণমূলের হাত শক্ত করছে। সেখানে এদের কনফিডেন্সটা দেখুন। এদের কনফিডেন্স কিন্তু এদের ভিতরে, মনের ভিতরে লুকিয়ে আছে। সেটা হচ্ছে একটাই, ভোট চুরি আর মানুষকে ভোট না দিতে দেওয়া এবং বৈধ ভোটারের নাম কেটে এই ভোটার লিস্টে এইভাবেই ভোট করে নেওয়া। সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।